আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ে নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, প্রায়োগিক দিক এই অধ্যায়টা আসলে দ্বিতীয় অধ্যায়টা তো তোমাদের সামনে আমি এর আগে আলোচনা করছি, অর্থাৎ পর্ব 1 আছে। আজকে পর্ব 2, অর্থাৎ যুক্তিবিদ্যার সাথে দর্শনের যে সম্পর্ক সেটা আলোচনা করা হয়েছে। আজকে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক। আসলে এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে, যদি গত পরীক্ষাতে নীতিবিদ্যা আসে থাকে তাহলে এই পরীক্ষাতে আসবে নন্দন তত্ত্ব, কিংবা নন্দন তত্ত্ব যদি গত পরীক্ষাতে এসে থাকে তাহলে এই পরীক্ষাতে আসবে নীতিবিদ্যা। অর্থাৎ এই অধ্যায়ের দর্শন, যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক, নীতিবিদ্যার সম্পর্ক, তারপর তোমার নন্দন তত্ত্বের সম্পর্ক, এর ফাঁকে কম্পিউটার গণিত অনেকটা আসে ছোট প্রশ্ন হিসাবে, কিংবা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে অনেক সময় আসে, কিন্তু এই তিনটা জিনিস খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো আসো তাহলে আজকে আমরা নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার সাথে যে সম্পর্ক সেটা আলোচনা করব। প্রথমত আসলে নীতিবিদ্যা কি সেটা তোমাদের জানা দরকার। নীতিবিদ্যা হচ্ছে ইথিক্স, অর্থাৎ নীতিবিদ্যার যে ইংরাজি প্রতিশব্দ ইথিক্স এসেছে হচ্ছে ইথোস থেকে, এবং এই ইথোস শব্দটি হচ্ছে গ্রিক শব্দ ইথোস আবার এসেছে ইথিকা থেকে। অর্থাৎ এই নীতিবিদ্যাকে হচ্ছে অনেক সময় অনেক যুক্তিবিজ্ঞানে বলে থাকে যে এটা হচ্ছে মোরাল ফিলোসফি বা নীতি দর্শন হিসেবেও পরিচিত নীতিবিদ্যা আসলে মূলত কি থেকে তোমাদের এমসিকিউ হিসেবে আসে যে নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি, কিংবা কোন ধরনের শব্দ থেকে এসেছে, সেই শব্দটা কি, এইটা কিংবা নীতিবিদ্যা কোন বিদ্যার শাখা, এরকম করে তোমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে। সেই জন্য আজকের ক্লাসটা খুব মনোযোগের সহিত তোমরা দেখবা। এখন নীতিবিদ্যা হচ্ছে মূলত মানুষের আচার আচরণ, নীতি নৈতিকতা, ভালো মন্দ, উচিত অনুচিত এসব নিয়ে আলোচনা করে, তাকেই নীতিবিদ্যা বলা হয়। নীতিবিদ্যার সাথে যে যুক্তিবিদ্যার সম্পর্ক, যুক্তিবিদ্যা আসলে গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছে, তারপরেও একটু বলি যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, এসেছে লজিক থেকে, LOGIKE থেকে। লজিক শব্দের অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা, অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত জ্ঞানই হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যা কি? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত জ্ঞানই হচ্ছে যুক্তিবিদ্যা। এখন হচ্ছে যেহেতু আমরা এর আগে আলোচনা করছি যুক্তিবিদ্যা, ওই ক্লাসটা তোমরা যুক্তিবিদ্যার সংজ্ঞাটা ওখান থেকে দেখলেই পারো। এরপরে নীতিবিদ্যার সম্পর্কে আসলে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে নীতিবিদ্যার সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে একটা একটু বলি যে সংজ্ঞাটার সাথে সেই উইলিয়াম লিলি বলেছেন, সংজ্ঞার সাথে এই নীতিবিদ্যা কি সেটা অনেকটা সেটার উপর সম্পৃক্ত। তাহলে একটু উইলিয়াম লিলির হচ্ছে সংজ্ঞাটা আমরা একটু বলি। সেটা হচ্ছে উইলিয়াম লিলির মতে হচ্ছে নীতিবিদ্যা হলে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা ভালো মন্দ, উচিত অনুচিত হচ্ছে, অর্থাৎ মানুষের আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত যথাযথতা বিচার করে, অর্থাৎ ভালো মন্দ, উচিত অনুচিত এগুলো নিয়ে আলোচনা করে, তাকে হলো নীতিবিদ্যা বলা হয়। এইভাবে ভালো মন্দ, উচিত অনুচিত মানুষের আচরণ সম্পর্কিত যে আলোচনা, তাকেই হলো নীতিবিদ্যা বলা হয়। বিভিন্ন যুক্তিবিদের বিভিন্ন ধরনের মত। আসলে মূল কথা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ
চরিত্র, রীতি নীতি, ভালো মন্দ, উচিত অনুচিত নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় তাকে নীতিবিদ্যা বলে। এখন হচ্ছে নীতিবিদ্যার যে তোমার মানে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, মানে সংজ্ঞা থেকে বিভিন্ন যুক্তিবিদদের বিভিন্ন সংজ্ঞা থেকে যে বৈশিষ্ট্য আলোচনা করা হয় সেই বৈশিষ্ট্যগুলো একটু শোনো। সেটা হচ্ছে নীতিবিদ্যা কি সম্পর্কিত আলোচনা করে? নীতিবিদ্যা ভালো সম্পর্কিত বিদ্যা। 2 নম্বর হচ্ছে নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক যে আচরণ, সেই আচরণটাকে কি করে? মূল্যায়ন করে। তাহলে মানুষের যে আচরণ, সমাজে বসবাসকারী মানুষের যে আচরণ, সেই আচরণটাকে মূল্যায়ন করে। এটা হচ্ছে নীতিবিদ্যার দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য, নীতিবিদ্যা কি? একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আসলে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি সেটা তোমাদের জানা দরকার। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি, কিংবা নীতিবিদ্যা কি একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান? হ্যাঁ, কারণ হচ্ছে কোনো বিষয় যদি আদর্শের ভিত্তিতে মূল্যায়ন করা হয় বা আলোচনা করা হয়, সেটাকে আমরা অবশ্যই আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলবো। সেই জন্য নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিদ্যা। 4 নম্বর হচ্ছে নীতিবিদ্যা হলো ব্যবহারিক বিদ্যা। আর এটা ব্যবহারের ওপর যেহেতু এই বিদ্যাটা প্রযোজ্য, সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্যবহারিক বিদ্যা। নীতিবিদ্যা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ বিদ্যা। তাহলে হচ্ছে আমরা নীতিবিদ্যার যে বৈশিষ্ট্য, তাহলে নীতি সবসময় আমি এর আগেও তোমাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে তোমরা সাধারণত যে সংজ্ঞা থাকে নীতিবিদ্যার কিংবা যুক্তিবিদ্যার যে সংজ্ঞা থাকে, এই সংজ্ঞা থেকে তোমরা একটু নিজেরাই বৈশিষ্ট্য তৈরি করার চেষ্টা করবা। যে হচ্ছে সংজ্ঞা কি, নীতিবিদ্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য। নীতিবিদ্যা একটি যেহেতু আদর্শনিষ্ঠ বিজ্ঞান, তাহলে আদর্শনিষ্ঠ হতে পারে। নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, কিংবা নীতিবিদ্যার মানুষের ভালো নিয়ে আলোচনা করে। এরকম করে নিজেরাই তোমরা বৈশিষ্ট্য তৈরি করতে পারবা। এখন হচ্ছে আমি তোমাদের সাথে হচ্ছে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার যে মধ্যকার সাদৃশ্য, অর্থাৎ নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার যে সাদৃশ্য, সেই সাদৃশ্যটা একটু বোর্ডে লিখে তোমাদের সামনে আমি হচ্ছে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে হচ্ছে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যকার সাদৃশ্য। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা আসলে তোমরা জানলা যুক্তিবিদ্যা কি নীতিবিদ্যা কি। এরপরে আমরা জানবো হচ্ছে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সাদৃশ্য, অর্থাৎ মানে দুটারই সাদৃশ্যের ভিত্তিতে কি কি অবস্থা। অর্থাৎ 1 নাম্বার কি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে উৎপত্তিগত দিক থেকে। উৎপত্তিগত দিক থেকে হচ্ছে আসলে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই দর্শন থেকে উৎপত্তি। যুক্তিবিদ্যা যেমন দর্শনের একটি দর্শন থেকে উৎপত্তি, ঠিক নীতিবিদ্যাও তাই দর্শন থেকে উৎপত্তি। এরপরে আসা আদর্শনিষ্ঠতা। আদর্শনিষ্ঠতা হচ্ছে নীতিবিদ্যা যেরকম আদর্শের ভিত্তিতে যে হলো ভালো মন্দ, উচিত অনুচিত হচ্ছে, অর্থাৎ আদর্শের ভিত্তিতে যে বিচার করা হয় সেটা হচ্ছে নীতিবিদ্যার ক্ষেত্রে প্রযোজ্য, এবং যুক্তিবিদ্যার ক্ষেত্রে যুক্তির বৈধতা কিংবা সত্যতা এসব আদর্শের ভিত্তিতে যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কে যে অনুমান করে সেটা হচ্ছে আদর্শের ভিত্তিতে। তাহলে হচ্ছে যুক্তিবিদ্যাও তেমন আদর্শনিষ্ঠ বিজ্ঞান, নীতিবিদ্যাও তেমনি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাই যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ই কিন্তু আদর্শনিষ্ঠ। সেই জন্য উভয়ের মধ্যে একটা এই আদর্শনিষ্ঠতা হচ্ছে সাদৃশ্য রয়েছে। এরপরে উদ্দেশ্যগত দিক থেকে হচ্ছে যুক্তিবিদ্যা নীতিবিদ্যা উভয়ের মধ্যে উদ্দেশ্যগত মিল লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে যুক্তিবিদ্যা যেমন বিভিন্ন যৌক্তিক নিয়মের আলোকে মানুষের চিন্তা বিচার করে, তেমনি হচ্ছে নীতিবিদ্যাও মানুষের ভালো মন্দ, উচিত অনুচিত এবং ন্যায়ের ভিত্তিতে হচ্ছে আলোচনা করে। এই জন্য হচ্ছে উভয় উদ্দেশ্যগত দিক একই। এর জন্য উদ্দেশ্যগত দিক থেকেও উভয়েরই সাদৃশ্য রয়েছে। এরপরে দিক নির্দেশগত ভূমিকা হচ্ছে
যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার যা আছে, যুক্তিবিদ্যা নীতিবিদ্যা অনেকটা আমাদের আচরণের ক্ষেত্রে হচ্ছে নির্দেশকের ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যেহেতু নীতিবিদ্যা আদর্শ আচরণের দিক থেকে আলোচনা করে থাকে, সেই জন্য যুক্তিবিদ্যাও অনেকটা তাই। কারণ হচ্ছে ওটা যেমন ভালো মন্দ উচিত অনুচিত নিয়ে আলোচনা করে, যুক্তিবিদ্যা হচ্ছে ভুল ভ্রান্তি বা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে। এই জন্য দিক নির্দেশগত ভূমিকার দিক থেকেও উভয়ের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। এরপরে আমরা শাখাতে আসি। শাখা হচ্ছে যেহেতু যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের 3টি শাখা রয়েছে: অধিবিদ্যা, মূল্যবিদ্যা এবং জ্ঞানবিদ্যা। তোমরা আসলে পরীক্ষাতে এটা এমসিকিউ হিসেবে আসে যে দর্শনের কয়টি শাখা? 3টি শাখা। 3টি শাখার মধ্যে হচ্ছে যে মূল্যবিদ্যার একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা এবং হচ্ছে নীতিবিদ্যা। তার মানে কি হচ্ছে, নীতিবিদ্যা হচ্ছে মূল্যবিদ্যার একটি শাখা, যুক্তিবিদ্যাও হচ্ছে মূল্যবিদ্যার একটি শাখা। তার মানে উভয়ই হচ্ছে দর্শনের একটি শাখা, মূল্যবিদ্যা থেকে উৎপত্তি, অর্থাৎ মূল্যবিদ্যা থেকে হচ্ছে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়েরই উৎপত্তি। তাহলে হচ্ছে এই মূল্যবিদ্যার একটি শাখা হচ্ছে নীতিবিদ্যা, একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। তাই হচ্ছে উভয় শাখার দিক থেকেও একটা সাদৃশ্য রয়েছে। এরপরে আমরা একটু বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা করব। বোর্ডের দিকে তোমরা দেখো। আচ্ছা, যুক্তিবিদ্যা নীতিবিদ্যার মধ্যকার বৈসাদৃশ্য আমরা এতক্ষণ আলোচনা করলাম হলো সাদৃশ্য, এবার হচ্ছে বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য যে কয়েকটা আসলে মূল বিষয় যেটা আছে সেটা হচ্ছে সংজ্ঞাগত, অবধারণগত, আলোচ্য বিষয়, পরিসর, বিচারের দিক, উৎসগত দিক, আবেগগত বিষয় হচ্ছে গ্রহণযোগ্যতার দিক। প্রথমত আমরা সংজ্ঞাগত আলোচনা করি যে যুক্তিবিদ্যা হচ্ছে বস্তুগত এবং আকারগত এবং হচ্ছে যে বৈধতা নিয়ে আলোচনা করে, একটা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে। কিন্তু নীতিবিদ্যা দেখো, নীতিবিদ্যা সম্পূর্ণই বিপরীত। নীতিবিদ্যা কিন্তু কোনো হচ্ছে বস্তুগত কিংবা আকারগত জিনিসকে আলোচনা করে না। নীতিবিদ্যা সাধারণত হচ্ছে মানুষের আচরণ, ভালো মন্দ, উচিত অনুচিত নিয়ে আলোচনা করে। তাহলে এদিক থেকে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার একটা বৈসাদৃশ্য অবশ্যই লক্ষ্য করা যায়। এরপরে দেখো অবধারণগত বৈসাদৃশ্য। অবধারণগত হচ্ছে যুক্তিবিদ্যার অবধারণ হলো তথ্যমূলক, যুক্তিবিদ্যার অবধারণ হলো তথ্যমূলক এবং হচ্ছে অন্যদিকে নীতিবিদ্যার অবধারণ হলো কি উচিতমূলক। যেহেতু উচিত অনুচিত এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাহলে হচ্ছে নীতিবিদ্যার হচ্ছে অবধারণগত বৈশিষ্ট্য হলো উচিতমূলক। আলোচ্য বিষয় যেটা হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় এবং হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয় দেখো: বিশুদ্ধ চিন্তা, কার্যকারণ সম্পর্ক, অবরোহ আরোহ, তারপর তোমার আবর্তন প্রতিবর্তন, এগুলো হচ্ছে আলোচ্য বিষয় যুক্তিবিদ্যার। কিন্তু নীতিবিদ্যার আলোচ্য বিষয় কিন্তু এগুলো না। নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ সম্পর্কে, মানুষের যে উচিত বা অনুচিত, ভালো মন্দ, এগুলো নিয়ে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। তাহলে উভয়ের আলোচ্য বিষয়টা কিন্তু অবশ্যই আলাদা। এই বৈসাদৃশ্যের ক্ষেত্রে ওর আলোচ্য বিষয় একরকম, এর আলোচ্য বিষয় একরকম। এরপরে দেখো পরিসরে আসো। পরিসর হচ্ছে নীতিবিদ্যার পরিসরের ব্যাপকতা হচ্ছে যুক্তিবিদ্যার পরিসরের ব্যাপকতা নীতিবিদ্যার তুলনায় কম, অর্থাৎ যুক্তিবিদ্যার পরিসর হচ্ছে নীতিবিদ্যার থেকে কম। কিন্তু অন্যদিকে নীতিবিদ্যার পরিসরের ব্যাপকতা যুক্তিবিদ্যার তুলনায় বেশি, অর্থাৎ হচ্ছে যুক্তিবিদ্যাটা পরিসর ছোট কিন্তু নীতিবিদ্যার পরিসরটা কিন্তু বেশ বড়। যেহেতু নীতিবিদ্যার এই বিষয়টা কিন্তু নীতিবিদ্যার শুধু ভালো মন্দ না, মানুষের নৈতিক জীবনের সাথে সম্পর্কিত। যে মানুষের কাজ কর্মে, চলাফেরা, সব কিছুতে, ব্যবসা কিংবা পেশাগত সব কিছুতে নৈতিকতা লক্ষ্য করা যায়। এই জন্য পরিসর কিন্তু নীতিবিদ্যার পরিসর অনেক, অর্থাৎ ব্যাপক। তাহলে বিচারের দিক থেকে আসি, যে বিচারের দিক থেকে
বিচারের দিক থেকে হচ্ছেন যুক্তিবিদ্যা আমরা মানুষের চিন্তন ক্রিয়াকে যৌক্তিক মানদণ্ডে বিচার করা হয়, কিন্তু হচ্ছে নীতিবিদ্যা আসলে যৌক্তিক মানদণ্ডে কিন্তু বিচার করা হয়, এটা মানুষই বিচার করতে পারে। উৎসগত দিক হচ্ছে যুক্তিবিদ্যার মূল্যবিদ্যার মানে সত্য বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু হচ্ছে নীতিবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যাটা হচ্ছে সত্য বিষয় নিয়ে আলোচনা করে, আর নীতিবিদ্যা হচ্ছে মঙ্গলময় বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে হচ্ছে উৎসগত দিকও কিন্তু উভয়ের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে আবেগগত বিষয়। যুক্তিবিদ্যা মানব মনের আবেগের বিষয়, মানে যুক্তিবিদ্যাতে আসলে তোমরা নিজেরাও যুক্তিবিদ্যা পড়ো, আবেগ দিয়ে কোনো কিছু কিন্তু লেখা যায় না। যুক্তিবিদ্যা যখন তোমরা পরীক্ষাতে লেখো, ঠিক ওই বিষয়টা সম্পর্কে যদি না জানো তাহলে কিন্তু এক ফোঁটা লিখতে পারবে না। অর্থাৎ ওই বিষয়ে তোমাদেরকে অবশ্যই ধারণা থাকতে হবে। আবেগ দিয়ে অন্য বিষয় কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আবেগ দিয়ে লেখা যায়, অনেক কিছুই লেখা যায়, কিন্তু যুক্তিবিদ্যা আবেগ দিয়ে কোনো কিছু লেখা যায় না। সেক্ষেত্রে নীতিবিদ্যা আবার আবেগের বিষয় কিছুটা লক্ষ্য করা যায় নীতিবিদ্যাতে। এরপর হচ্ছে গ্রহণযোগ্যতার দিক। যুক্তিবিদ্যার সঠিক চিন্তার যেসব সূত্র আবিষ্কার করে সেগুলো বিজ্ঞানের তত্ত্বের মতো সর্বজন গ্রাহ্য। অপরদিকে নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণ সম্পর্কে যে বিভিন্ন তথ্য প্রদান করে তা নীতিবিদ্যার মধ্যে মতনৈক্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা হচ্ছে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আলোচনা করলাম, সেটা বৈসাদৃশ্যটা তোমরা জানলা, সাদৃশ্যটাও জানলা। এখন আসলে পারস্পরিক সম্পর্ক বলতে হচ্ছে আমরা মানে এই আলোচনা থেকে বলতে পারি যে এদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কারণ হচ্ছে উভয়ের আলোচনার পদ্ধতি অভিন্ন। তাহলে নীতিবিদ্যা যেমন যুক্তিবিদ্যার কাছে ঋণী, যুক্তিবিদ্যাও তেমনি নীতিবিদ্যার উপরে নির্ভরশীল। উভয় একে অপরের পরিপূরক বলা যায়। আমরা লক্ষ্য করে দেখতে পাই যে মানুষের জীবনধারার মধ্যে তিনটি মৌলিক আদর্শ বিদ্যমান থাকে, আর এগুলো হলো সত্য, সুন্দর ও মঙ্গল। আবার হচ্ছে এগুলো চরম আদর্শের অংশ হিসেবে একই সাথে আবদ্ধ। এটার মধ্যে যুক্তিবিদ্যা সত্যকে নিয়ে এবং নীতিবিদ্যা হচ্ছে মঙ্গলকে নিয়ে আলোচনা করে। এই জন্য হচ্ছে যুক্তিবিদ্যা এবং তোমার হচ্ছে নীতিবিদ্যা একে অপরের পরিপূরক এবং হচ্ছে একটা বিষয় আর একটা বিষয়ের উপর অবশ্যই নির্ভরশীল, যেহেতু বলছে যে এদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাহলে হচ্ছে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং একে অপরের পরিপূরক। এখন হচ্ছে ব্যবসা নীতিবিদ্যা বলতে তোমরা কি বলছো? ব্যবসার ক্ষেত্রে নীতিবিদ্যা আসলে কি, সেটা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বলতে সাধারণত মানে ক্রয় বিক্রয় সম্পর্কে কিংবা দর কষাকষির একটা অবস্থাকে বোঝায় হচ্ছে ব্যবসা সংক্রান্ত। মানুষের চাহিদা মোতাবেক কোনো কিছুর বিনিময়ে সেবা বা পণ্য সরবরাহ করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ব্যবসা বলা যায়। অন্য সব কিছু ন্যায় মানুষের প্রয়োজনের তাগিদেই ব্যবসার উদ্ভব ঘটেছে। ব্যবসার সাথে মুনাফার বিষয়টি ঘনিষ্ঠভাবে জড়িত। ব্যবসা নীতিবিদ্যা বলতে ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিষয় যেমন ন্যায় অন্যায় বিশ্লেষণকে বোঝায় বা পরিবেশ সমাজের প্রতিটি ক্রয় বিক্রয় আদান প্রদানের ক্ষেত্রে নৈতিক প্রত্যয়সমূহের প্রয়োগ কর্মচারী, ক্রেতা, এজেন্ট, পরিবেশ সমাজের প্রতিটি বিষয়ের ওপর। আসলে ব্যবসার ক্ষেত্রে যে জিনিসগুলোর উপর আসলে বেশি মানে কর্তব্য কর্ম যেগুলো, সেগুলো কি হচ্ছে ব্যবসা বৈধ হতে হবে বা বৈধ উপায়ে পরিচালনা করতে হবে। তারপরে তোমার সততা বজায় রাখতে হবে, তা বৈধ উপায়ে পরিচালনা করতে হবে। কর্মীদের সাথে সর্বোত্তম ব্যবহার করতে হবে, কর্মীদের সাথে সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে, কারণ এখানে অনেক পরিবেশ রক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, পাওনা সময় মতো পরিশোধ করতে হবে, আইন মেনে চলতে হবে এবং উত্তম দ্রব্য সরবরাহ করতে হবে। তারপর তোমার সর্বপ্রথম হচ্ছে ক্রেতাদের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর বর্জন করতে হবে যে জিনিসগুলো মানে পেশাগত বর্জনের বিষয়গুলো আসলে বিপরীত, যেগুলো কোনো ক্রমে কারোর সাথে ছলচাতুরির আশ্রয় নেওয়া যাবে না, প্রতারণা ধোঁকাবাজির আশ্রয় নেওয়া যাবে না, পণ্যের দোষ গোপন রেখে বিক্রয় করা যাবে না, বাজারে ইচ্ছাকৃত পণ্যের সংকট তৈরি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, কর রাজস্ব ফাঁকি দেওয়া যাবে না, ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পণ্যের দাম নিয়ে মিথ্যা কথা বলা যাবে না,
মানবদেহের ক্ষতি করে এমন কোনো দ্রব্য, সর্বোপরি বলি যে মানবদেহে ক্ষতিকার এমন কোনো দ্রব্য মেশানো যাবে না, যেমন ফরমালিন। ফরমালিন মিশিয়ে কোনো দ্রব্য বিক্রি করা যাবে না। এটা খুব সুন্দরভাবে তোমরা মাথায় রাখবে, কারণ পরীক্ষাতে কিন্তু এই ধরনের জিনিসগুলো আসে যে এটা আসলে ফরমালিন মিশিয়ে মাছ বিক্রি করা হলো, তাহলে এটা কোন যুক্তিবিদ্যার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত, পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। তখন কিন্তু তোমাদের বুঝতে হবে, এই জন্য নীতিবিদ্যাটা খুব ভালোভাবে করতে হবে। এরপরে একটু আসো যে হচ্ছে পেশাগত নীতিবিদ্যা। পেশাগত নীতিবিদ্যা হচ্ছে বলতে ওই শ্রেণীর মানুষকে বোঝায় যারা হচ্ছে বিভিন্ন কর্মে নিয়োজিত যারা, যেমন হচ্ছে সকল ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী, রাজনীতিবিদ, ডাক্তার শ্রেণী, কৃষি শ্রেণী ইত্যাদি সকলকে একত্রে আমরা পেশাজীবী বলে থাকি, বলে আখ্যায়িত করতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নীতিবিদ্যার আলোকে উদ্ভাসিত হওয়া প্রয়োজন, কারণ অনেক সময় আমরা অনেক শিক্ষক আছে যারা নৈতিকতার সাথে ক্লাসে ভালোভাবে ক্লাস না নিয়ে অথচ কোচিং অথবা প্রাইভেট পড়ায় অন্যভাবে টাকা উপার্জন করে। এটা কিন্তু নৈতিকতা নয়, এটা হচ্ছে নৈতিক বিরুদ্ধ। আবার ধরো যে ডাক্তার অনেক সময় বেশি টাকা ভিজিট নিয়ে রুগী দেখে, এটাও হচ্ছে নৈতিকতা বিরুদ্ধে কাজ। তাহলে তাহলে শিক্ষকের উচিত নয়, তেমনই ডাক্তারেরও উচিত নয় যে কোনো রোগের কাছ থেকে বেশি ফি আদায় করা। পেশাজীবীর উচিত নিজ কর্মের শতভাগ মনোযোগী হওয়া। কিছু পেশার নৈতিক দায়িত্ব, কিছু দায়িত্ব আমি তোমার সামনে একটু বলি যে কী ধরনের কাজ করতে হয়। দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা। যদি আমরা সঠিকভাবে পালন না করি সেটা অনৈতিক হয়ে যাবে, সেটা নৈতিকতার মধ্যে থাকে না। তারপরে সঠিক সময়ে কর্মক্ষেত্রে আগমন ও ফিরে যাওয়া। সরকারি আইন কানুন মেনে চলা। কর্মক্ষেত্রে যারা সিনিয়র তাদেরকে সম্মান, জুনিয়রদের আদর করা, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। সততা বজায় রাখা। সহকর্মীকে অনিষ্ট কামনা না করা। সহকর্মীদের বিরুদ্ধে কোনো অন্যায় অভিযোগ না করা। কর্মক্ষেত্রের পরিবেশের উপর নজর দেওয়া। সর্বোপরি কাউকে বিনা কারণে কষ্ট না দেওয়া। যদি কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে অনৈতিকের মধ্যে পড়ে, নৈতিকতার মধ্যে থাকে না। তাহলে তোমরা বললাম যে এমসিকিউ হিসেবে কিন্তু ওখানে আসে যে সর্বোপরি হচ্ছে কি বলে মাছ কিংবা হচ্ছে অনেক জিনিস ফলমূল অনেক কিছু তো ফরমালিন দেওয়া হয়, দিয়ে হচ্ছে মানুষকে ঠকানো হয়। এই ধরনের কাজ থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে নীতিবিদ্যার আওতায়ভুক্ত। এগুলো এই নৈতিকতা বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, তাহলে তোমরা এই নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার যে সম্পর্ক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে তোমাদের যে কোনোভাবে এমসিকিউ আসবে এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল তো অবশ্যই থাকবে। যদি নীতিবিদ্যা মানে আগের পরীক্ষাতে আসে তাহলে পরের পরীক্ষাতে না এসে অন্য কিছু আসবে। যাই হোক, তোমরা ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবা। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ।